নিজেদের গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় আওয়ামী লীগ সরকারের সাবেক ১৩ মন্ত্রী, আমলা ও বিচারপতি পাঠানো হলো কারাগারে। গণহত্যা এবং অন্যান্য অপরাধ যেগুলো আন্তর্জাতিক আইনের অপরাধ, সেগুলো সংগঠনের দায়ে তাদেরকে উপস্থিত করা হয়েছিল। প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা। শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংগঠিত হয়েছে। আসামি পক্ষের নিয়োজিত আইনজীবীগণ ওয়ান আফটার অ্যানাদার কথা বলতে পারবেন এবং আমরা সে আদেশও পেয়েছি। প্রধান আসামি শেখ হাসিনা সহ অভিযুক্ত ১৪ জনের বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ বিশেষ ট্রাইব্যুনালের। আসামি শেখ হাসিনা, তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফরমাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে, যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনের রোডম্যাপ না পেয়ে আশাহত বিএনপি, সংস্কার দৃশ্যমান করার আহ্বান। ক্ষমতায় এলে অভ্যুত্থানের শহীদদের নামে হবে প্রতিষ্ঠান, বললেন তারেক রহমান। সব ধরনের পুলিশ ভেরিফিকেশনে প্রধান মানদণ্ড হবে এনআইডি, সুপারিশ করবে সংস্কার কমিশন। বিজয় দিবস ঘিরে নিরাপত্তা শঙ্কা দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং ইসলামী ব্যাংকের ৮০,০০০ কোটি টাকা লোপাট করেছে সালম, দাবি চেয়ারম্যানের। বেসরকারি খাত এখনও সংস্কারের আওতামুক্ত, বলছে টিআইবি। নিজেদের গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই এখন বিচারের মুখোমুখি আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরা। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, উপদেষ্টা সালমান এফ রহমান, ১৪ দলের শরিক মেনন ইনু সহ ১৩ জনকে জুলাই গণহত্যা মামলায় কারাগারে পাঠান বিশেষ ট্রাইব্যুনাল। মূল অভিযুক্ত শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই এবং আগস্টের যে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা এবং অন্যান্য অপরাধ যেগুলো আন্তর্জাতিক আইনের অপরাধ, সেগুলো সংগঠনের দায়ে ১৩ জন ক্ষমতাশালী ব্যক্তিকে হাজির করা হয়েছিল। একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, শুধুমাত্র একজন ব্যক্তি বা তার পরিবারকে ক্ষমতায় রাখার উদ্দেশ্যে। এটা একটা রাষ্ট্রের যে চেতনা, সেইটার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন এবং সেটা করতে গিয়ে আজকে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা। শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংগঠিত হয়েছে এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনার। গণহত্যা মামলায় মূল অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুনানিতে তার অবস্থান সম্পর্কে জানতে চান বিচারক। রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি বলেন, ইন্টারপোল ও বন্দি প্রত্যার্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার। তারা সরাসরি সম্পৃক্ত ছিলেন। মূল অভিযুক্তের বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল। একই সঙ্গে ইন্টারপোলে রেড নোটিশ জারির বিষয়ে অগ্রগতি প্রতিবেদনও দাখিল করতে বলা হয়েছে। আসামি শেখ হাসিনা, তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফরমাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে, যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। এর বাইরেও পদক্ষেপ আছে, যেহেতু তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন। সুতরাং সেই প্রক্রিয়াতেও বাংলাদেশ যাচ্ছে, এটা আমরা আদালতের কাছে জানিয়েছি। জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩ জনের মধ্যে ৫ আসামির পক্ষে ওকালতনামা জমা দিয়েছেন আইনজীবী। এছাড়া আসামির সঙ্গে পরামর্শ, দেখা সাক্ষাতের অনুমতিও পান আইনজীবী ও পরিবারের সদস্যরা। আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন আইনজীবী জমা দিয়েছেন ওকালতনামা। মামলার কাগজপত্র চেয়ে ৫ আসামির পক্ষে আবেদনও করেন এক আইনজীবী। আমরা যদি এলিগেশনের কপি না পাই, তাহলে আমরা কিভাবে ডিফেন্ড করব? এই ডিফেন্ড করার জন্য, আমাদের নির্দোষিতা প্রমাণের জন্য আমরা সেই আবেদনটা করেছিলাম এবং সেই আবেদনটি মঞ্জুর করেছেন মাননীয় ট্রাইব্যুনাল। শুধু কাগজপত্র নয়, আসামিদের সঙ্গে পরামর্শ, দেখা সাক্ষাতের অনুমতিও পান আইনজীবী ও পরিবারের সদস্যরা। পরে তারা দেখাও করেন। মাননীয় ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন যে হ্যাঁ, আসামি পক্ষের নিয়োজিত আইনজীবীগণ সুশৃঙ্খলভাবে ডিসিপ্লিনড ওয়েতে ওয়ান আফটার অ্যানাদার কথা বলতে পারবেন এবং আমরা সে আদেশও পেয়েছি।
এজলাসে আসামি পক্ষে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজি শুনানি করতে যান, কিন্তু এ সময় চিফ প্রসিকিউটর বলেন তিনি রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ পদে বসতে যাচ্ছেন, তাই তাকে আসামি পক্ষে শুনানি না করতে অনুরোধ জানান তাজুল ইসলাম। এটি কি কোনো কৌশল যে আপনাকে থামিয়ে দেওয়া বা আপনি? আমি মনে করি না। চূড়ান্ত সিদ্ধান্তটা তখনই নিতে পারবো যখন আমার কাছে কোনো অ্যাকসেপ্টেবল কোনো অফার। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রোডম্যাপ না থাকায় আশাহত বিএনপি। সংস্কার দৃশ্যমান করার আহ্বান জানিয়ে দলটির মহাসচিব বলেছেন, সরকারের ম্যান্ডেট না থাকায় যতদিন ক্ষমতায় থাকবে ততই দেশে সমস্যা বাড়বে। এদিকে ক্ষমতায় এলে শহীদদের নামে বিভিন্ন স্থান প্রতিষ্ঠানের নামকরণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের ১০০তম দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেয়া ভাষণের পরদিনই প্রতিক্রিয়া জানালো বিএনপি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনার আয়োজন। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, সরকার প্রধান ইউনূসের ভাষণে আশাহত তার দল। সমালোচনা করেন সরকারের মেয়াদ ও নির্বাচনের রূপরেখার অনুপস্থিতি প্রসঙ্গেও। প্রধান উপদেষ্টা মহোদয় একটা ১০০ দিনের পূর্তির বক্তব্য রেখেছেন, ভালো হয়েছে। অনেকেই আশা নিতে হয়েছে, আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইমম্যাটেরিয়াল। মির্জা ফখরুল বলেন, ১.৫ দশক ধরে সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে এলেও মাঠে শেষ গোল দিয়েছে ছাত্র সমাজ। তাই শিক্ষার্থীদের সঙ্গে দূরত্ব চায় না বিএনপি। বুঝতে হবে যে ছেলেরা কি বলছে। আমরা ১৫ বছর ধরে লড়াই করেছি, সংগ্রাম করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি, মামলা গেছি, জেলে গেছি। তারপরে বলেন আপনার যে শেষ লাঠিটা গোলে কে মেরেছে? ছাত্ররা মেরেছে। তারা স্ট্রাইক করেছে। দ্রুত নির্বাচন হওয়াটাই এই দেশের জন্য, জাতির জন্য মঙ্গল। কেন বলছি? আমাদের অভিজ্ঞতা থেকে এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে। কেন? এর তো ম্যান্ডেট নাই, এর তো নির্বাচিত সরকার নয়। এর পেছনে শক্তিটা কোথায়? একই দিন বিকেলে জুলাই আগস্টে আহতদের হুইল চেয়ার বিতরণ কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীতে ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষায় বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হবে বলে জানান তিনি। জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন তাদের নাম যাতে হারিয়ে না যায়, সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায়, সেটি থানা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, বিভাগ পর্যায়ে হোক, ঢাকা শহরে হোক, বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে। সংস্কার বাস্তবায়ন করতে সরকারের আর কত সময় লাগবে এমন প্রশ্ন ছুঁড়ে দেন বিএনপি নেতারা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। তিতুমির কলেজে রাস্তা অবরোধ করে থাকা শিক্ষার্থীরা এই মুহূর্তে সংবাদ সম্মেলন করছেন, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। কারণে তারা অনেকে আসতে পারতেছেন না, হয়তো আসলে ১-২ জন আসতে পারবেন। সেই প্রেক্ষিতে আমাদেরকে তারা বলেন যদি আপনারা যান তাহলে আমরা অনেকে আপনাদের সাথে বসতে পারবো। সেই জায়গা থেকে আমরা একদম বেলা 7টা নাগাদ আমরা আমাদের যে গুলশান থানার যে তদন্ত অফিসার মেহেদি ভাই এবং আরও যারা ছিলেন তাদের অনুরোধে, রাষ্ট্রীয় অনুরোধে, প্রশাসনের অনুরোধে আমরা তাদের কাছে যাই এবং তাদের সঙ্গে বসি। তৎকালীন সময় আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান তিনি অসুস্থ থাকার কারণে তিনি উপস্থিত ছিলেন না এবং তার পরিবর্তে যিনি ছিলেন তিনি আমাদের দাবিগুলো শুনেন এবং আমরা আমাদের যৌক্তিক দাবি উপস্থাপন করি। তিনি খুবই পজিটিভ এবং ভালো মনের মানুষ এবং তিনি আমাদের দাবিগুলো শুনে তিনি বুঝতে পারেন যে আসলে তিনি বিশ্ববিদ্যালয় দরকার এবং ঢাকা উত্তরে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি এই সিদ্ধান্ত উপনীত হন যে তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয় করার জন্য একটি সুপারসনিক কমিটি গঠন করা হবে এবং সেই মর্মে তিনি একটি প্রেস বিজ্ঞপ্তি লিখতে নির্দেশ দেন এবং আমাদেরকে বলেন যে আপনারা নিশ্চিত করুন যে প্রেস বিজ্ঞপ্তি লেখা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে প্রকাশ করা হবে, আপনারা জানিয়ে দিন, আপনাদের প্রতিনিধি দল হিসেবে জানিয়ে দিন। আমরা জানিয়ে দিই, কিন্তু প্রায় 30 মিনিট বা এর বেশি সময় পার হয়ে যাওয়ার পরে যখন প্রেস বিজ্ঞপ্তি আসছিল না, তখন আমরা বলি যে আপনারা যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার কথা বলেছিলেন আমাদেরকে অপেক্ষা করতে বললেন, কেন দিচ্ছেন না? তখন তিনি আমাদেরকে ডেকে নিয়ে বললেন যে আসলে এই বিষয়টি একটু সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে? তিনি বললেন যে হচ্ছে কোনো একজন ব্যক্তি, বিশেষ মন্ত্রণালয়ের কোনো একজন ব্যক্তি, তিনি নাকি বলেছেন যে যদি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য আজকে কমিটির নির্দেশ জারি করা হয় তাহলে বাকি 6 কলেজ মাঠে নামবে। তারা এই বই দেখিয়ে
আমাদের এই প্রেসটি আটকে দিয়েছেন। তার প্রতিবাদে আমরা বলি যে আমরা এখানে প্রতিবাদ করব এবং আপনারা কেন এটা করলেন, কারণ একটি রাষ্ট্রের একটি মন্ত্রণালয় যখন একটি প্রেস লিখে ফেলে সেটি রিলিজ না করে কোনো একটা ব্যক্তির ফোনের মাধ্যমে শুধুমাত্র সিদ্ধান্ত নেয় যে এই প্রেসটি রিলিজ হবে না, এটা কোনো মন্ত্রণালয় করতে পারে না। সিদ্ধান্ত নেই যে আমরা যে 14 জন গিয়েছিলাম 14 জন আমরা অনশনে যাব এবং সেখানে আমরা উপদেষ্টা কার্যালয়ের সামনে বসে যাই এবং আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন মিডিয়ায়। এবং পরবর্তী সময়ে আমরা আধা ঘন্টা বেশি সময় বসে থাকার কারণ পরবর্তী সময়ে রাষ্ট্রের যে অন্য কর্তৃপক্ষ তারা আসেন এবং তারা আমাদেরকে আসলে বলেন যে হচ্ছে আমরা আপনাদের বিষয়টা দেখতেছি এবং তারা আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। আলোচনা করার একটি পর্যায়ে তারা হচ্ছে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য যে ব্যক্তিবর্গ আছে রাষ্ট্রের তাদের সঙ্গে কথা বলেন এবং তিনি এটা কনফার্ম করেন যে আগামীকাল সকালে প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের যে মিনিস্টার এবং শিক্ষা মন্ত্রণালয়ের যে মিনিস্টার এখন যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন ডক্টর এম আমিনুল ইসলাম, তিনি এই 4 জন তারা বসবেন ইন্টারনালি এবং তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন তিতুমির কলেজকে তাদের দাবি এবং কিভাবে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যায় সে বিষয়ে তারা গবেষণা করবেন। তারা একই সিদ্ধান্তে আসবেন এবং পরবর্তীতে আমাদেরকে সেই সিদ্ধান্তটি জানাবেন। আমাদের যে 14 জনের টিম আজকে গিয়েছিলাম তাদেরকে জানানো হবে। এই মর্মে তারা সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এটা আমাদেরকে নিশ্চিত করেছেন এবং তারা বলেন যে আপনারা এখন আপাতত তারা আমাদের অনুরোধ করেন যে আপনারা এখন আপাতত অনশন করেন না, আপনারা অনশন ভাঙেন এবং আপনারা এখান থেকে প্রস্থান করেন দয়া করে। তাদের যে রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষের নির্দেশে আমরা এটাকে নির্দেশ না বলে এক প্রকার বলতে পারি অনুরোধ করেছেন তারা আমাদেরকে, কারণ তারা আমাদেরকে অনুরোধ করলেন যে আপনারা আপনাদের অনশন ভাঙেন। সেই পর্যায়ে আমরা আসলে রাষ্ট্রের যে কর্তৃপক্ষ তাদের প্রতি সম্মান জানিয়ে আমাদের অনশন ভাঙি এবং তাদের কথার ভিত্তিতে আমরা আগামীকাল সকালে যারা তাদের মিটিং করবেন সেই বিষয়ে সিদ্ধান্তের জন্য অপেক্ষায় রয়েছি এবং সেটি হচ্ছে আমাদের এই পর্যন্ত আপডেট সচিবালয় থেকে। দ্বিতীয় সরাসরি যুক্ত ছিলাম সরকারি তিতুমির কলেজ প্রাঙ্গণ থেকে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছর হবে এমন কথা বলেনি ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যাখ্যা দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছেন, নতুন সংবিধানে সরকারের মেয়াদ 4 বছর করার প্রস্তাব দিচ্ছেন অনেকে, সেটি আল জাজিরার সাক্ষাৎকারে বলেছেন প্রধান উপদেষ্টা। এদিকে তিতুমির কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা হবে জানিয়ে বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এই বিষয়ে বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রশ্ন করা হয় প্রধান উপদেষ্টার প্রেস উইংকে। তাদের ব্যাখ্যা, অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছর হবে এমন কথা বলেননি ডক্টর ইউনূস। বছরের কথা বলেছিলাম যে আপনি বলেছেন কিন্তু লেস দেন না, কখনো বলেন যে 4 বছর বা লেস দেন না, বলেছেন 4 বছর না লেস দেন না, তাহলে ওখানে ক্লিয়ার করা আছে। এখানে 4 বছরের কথা কিন্তু বলা হয় না। হ্যাঁ, এটাও 4 বছরের রেফারেন্সটা আসছে। আপনি জানেন কিছুদিন আগে কনস্টিটিউশন কারো ডিমান্ড ছিল যে পার্লামেন্টটা 4 বছর হোক, ঠিক না? সেই আলোকে একটা গভর্নমেন্টের ক্ষেত্রে এটা আসছে, এটা নট টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট। সংবাদ সম্মেলনে তিতুমির কলেজের শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, 7 কলেজের বিষয়ে আলোচনা চলমান, দ্রুতই সমাধান হবে বলেও আশা তার। তিতুমির কলেজের ভাই বোনদের আমরা বলবো যে আপনারা শান্ত হন, আপনাদের সাথে অবশ্যই কথা হবে। এটা 7 কলেজের সবার সাথে এক ধরনের কনসালটেশন তো হচ্ছে। এছাড়া গণমাধ্যম সংস্কার কমিশন নিয়ে সরকার আশাবাদী বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মিডিয়া সংস্কার চাচ্ছি, সেটার একটা খুব ভালো একটা রিপোর্ট ওনারা তৈরি করতে পারবে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। 44তম বিসিএস এর মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন পিএসসি। 45-এর লিখিত পরীক্ষার খাতা ফের মূল্যায়ন করা হবে। একই সঙ্গে 46-এর প্রিলিমিনারিতে উত্তীর্ণের দ্বিগুণ প্রার্থী সুযোগ পাবেন লিখিত পরীক্ষার। প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে পিএসসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 46তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় 10,638 প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। সম্ভাব্য বৈষম্য দূর করতে তাদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিএসসি জানায়, নতুন কর্ম কমিশনের চেয়ারম্যান ও 8 সদস্য কমিশনের সভায় স্বচ্ছতা, ন্যায্যতা ও নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব ধরনের পুলিশ ভেরিফিকেশনে প্রধান মানদণ্ড হবে এনআইডি, এমন সুপারিশ করবে সংস্কার কমিশন। সচিবালয়ে প্রথম বৈঠক শেষে কথা বলেছেন কমিশন প্রধান সফররাজ হোসেন। এদিকে বিজয় দিবসকে কেন্দ্র করে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় পুলিশ সংস্কার কমিশনের প্রথম বৈঠক শেষে কমিশন প্রধান বলেন, পুলিশ সংস্কারে বেশ কিছু সুপারিশ করা হবে। এছাড়া পুলিশ ভেরিফিকেশনের সময় রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নেয়া এবং আসামি গ্রেপ্তার ও রিমান্ডে নেয়ার ক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশনা নিতে হবে এমন সুপারিশ দেয়া হবে। সরকারি, আধা সরকারি বা ব্যাংকে চাকরির জন্য প্রত্যেককে পুলিশ ভেরিফিকেশন করতে হয়। শুধুমাত্র রাজনৈতিক কারণে কারো আত্মীয় স্বজন রাজনীতি করে, সরকারি দল করে না, এইসব যুক্তি দেখে অনেকের ক্ষেত্রে চাকরি হয়নি। তা আমরা এই জিনিসগুলোকে বাদ দিতে সুপারিশ করছি। দুটো আইন আছে, কড়া আইন, সেকশন 54 আর সেকশন 167। 54 হলো যে ক্ষেত্রে পুলিশ অ্যারেস্ট করে উইদাউট এনি ওয়ারেন্ট, আরেকটা হলো 167 যেটা হলো আপনি যেখানে পুলিশ আপনার রিমান্ডে নেয়। এই আইনগুলোর প্রয়োগের ক্ষেত্রে পুলিশ, সরকারের পক্ষে পুলিশ এবং অন্যান্য সংস্থাগুলো বেশ কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। এর আগে আসন্ন বিজয় দিবস উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন বিজয় দিবস কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই। বিজয় দিবস যেন ভালোভাবে করা যায়, এখানে যেন কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, কোনো ধরনের সিকিউরিটি থ্রেট নেই। এদিকে গণমাধ্যম ও স্বাস্থ্য খাত সংস্কার কমিশন সহ 5 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে সরকার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রিয়ান কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথারিনা উইজার। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় এই আগ্রহের কথা জানান ক্যাথারিনা উইজার। বৈঠকে অস্ট্রিয়া সরকার বাংলাদেশের সংস্কার কাজে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে বলে জানান তিনি। মানব পাচার রোধে বাংলাদেশিদের আইনি প্রক্রিয়ায় অভিবাসন ব্যবস্থার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এবার বাণিজ্যের খবর। 2017 সালের পর ইসলামী ব্যাংক থেকে 45টি অ্যাকাউন্টের মাধ্যমে 80,000 কোটি টাকা লোপাট করেছে বিতর্কিত শিল্প গ্রুপ এসালম। গ্রুপটির নামে থাকা 10,000 কোটি টাকা সমমূল্যের শেয়ার বিক্রি করে টাকা উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ব্যাংকটির চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। সকালে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তিনি। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, পট পরিবর্তনের পর দেশের আর্থিক খাত ঘুরে দাঁড়াচ্ছে। সরকার পরিবর্তনের 3 মাসের মাথায় ভালো অবস্থানে ফিরতে শুরু করেছে দেশের বেসরকারি খাতের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক। আমানত বেড়েছে 5,000 কোটি এবং রেমিটেন্স 10,000 কোটি টাকা। মূলধন শক্তিশালী করতে 30,000 কোটি টাকার শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে ব্যাংকটির চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ জানান, 2017 সালের পর থেকে ব্যাংকটিতে ব্যাপক অনিয়ম হয়েছে। এসালম গ্রুপ একাই আত্মসাৎ করেছে 80,000 কোটি টাকা। গ্রুপটির নামে থাকা 10,000 কোটি টাকা সমমূল্যের শেয়ার বিক্রি করা হবে বলে জানান তিনি। আমাদের 17টা ব্রাঞ্চে প্রায় 45টা অ্যাকাউন্টে এই টাকাগুলি এসেছে। এটা ওই অ্যারাউন্ড 80,000-এ আসছে। আগামী সপ্তাহের মধ্যে 2-1টা কেস আমরা করে ফেলবো, বিশেষ করে শেয়ারের কেসটা। এই শেয়ারটা যে ফ্রিজ করা হয়েছে, লিগ্যাল প্রসেস কমপ্লিট করে এটা আমরা নিউ কাস্টমার কাছে সেল করে এর 50%, আর 50% যে 10,000 কোটির কাছাকাছি, এইটা আমরা নিউ শেয়ার ইস্যু করব। ব্যাংকটির সম্পদ পুনরুদ্ধারের জন্য 4টি অডিট ফার্মকে দায়িত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, ইসলামী ব্যাংকের বিদেশি শেয়ারধারীদের আবার ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সামনের মাসের শুরুতেই আমরা সৌদি আরব যাওয়ার প্ল্যান করেছি, ইনশাল্লাহ ভিসা হলে আমরা যাব। সেখানে আল রাজি, আগে যারা মালিক ছিল এটার, ওনাদের শেয়ার ছিল 29% এবং তার এক কাজিনের নামে ছিল 3%, ইসলামিক ডেভেলপমেন্ট ছিল 7.5% এবং আমরা আইএফসির সাথেও আমরা কথা বলবো। এদিকে প্রতিষ্ঠান বন্ধ বা ঢালাওভাবে কর্মকর্তা ছাঁটাইয়ের মত নেই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। কোনো প্রতিষ্ঠানকে আমরা বন্ধ করে দিতে পারবো, সেটা ইসলামী হোক, অন্যান্য প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ। ব্যাংকগুলোর সংস্কার অগ্রগতি দৃশ্যমান দেখে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান গভর্নর। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অনেক ইতিবাচক উদ্যোগ নিলেও চ্যালেঞ্জ মোকাবিলা করে বাস্তবায়নের ঝুঁকিতে আছে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রকাঠামো সংস্কারে সব কমিশন এখনও গতিশীল হয়নি। সরকারের 100 দিনে এমন পর্যবেক্ষণ টিআইবির। সংস্থাটির প্রধান বলেছেন, বেসরকারি খাত এখনও সংস্কারের আওতামুক্ত।
প্রক্রিয়া লঙ্ঘন করে গ্রেপ্তার ও রিমান্ডে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে পার করেছে 100 দিন। সোমবার সরকারের কার্যক্রম নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রাজনৈতিক দল, প্রশাসনিক প্রাতিষ্ঠানিক সংস্কার, দুর্নীতি রোধ, আইনের শাসন, আর্থিক খাতের ভূমিকা সহ 8টি বিষয়ের কর্মকাণ্ড উঠে আসে পর্যবেক্ষণে। টিআইবি বলছে, রাষ্ট্র কাঠামো সংস্কারে 10টি কমিশন গঠন করলেও সবগুলো কমিশন এখনও গতিশীল হয়নি। অন্যদিকে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকলেও সরকারের গোয়েন্দা সংস্থা ও ব্যক্তি মালিকানা খাত এখনও সংস্কারের আওতামুক্ত থেকে গেছে। আমরা একটু বিব্রত এবং উদ্বিগ্ন যে কমিশনগুলো গঠিত হয়েছে 1 মাস হয়েছে প্রায় বোধহয়, কিন্তু এখন পর্যন্ত কমিশনগুলো ঘোষিত হয়েছে কিন্তু কমিশনগুলো গঠিত হয়নি। নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু কোনো সংস্কারের দৃষ্টান্ত আমরা দেখছি না। ব্যক্তি মালিকানাধীন খাতকে সংস্কার, রাষ্ট্র সংস্কার কার্যক্রমের বাইরে রাখাটা আমরা মনে করি না যথাযথ হচ্ছে না। একটা সুস্পষ্ট ধারণা হতো যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মুভমেন্টটা এরকম, কিন্তু সেটি কিন্তু আমরা এখন দেখছি না। আর্থিক খাতের বিভিন্ন উদ্যোগ এবং প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ ইতিবাচক ভূমিকা রাখছে। তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার উদ্যোগ এখনও সফল হয়নি। দ্রব্যমূল্যের ক্ষেত্রে, বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রত্যাশিত ভূমিকা পালিত হয়নি বা প্রত্যাশিত অর্জন হয়নি। সরকার পতনের পর টিআইবির পর্যবেক্ষণ, বিএনপি দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা না করে দখলবাজি, চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। ধর্মভিত্তিক প্রভাব বেড়েছে জামাতে ইসলামী সহ সমমনা দলগুলোর। অন্যদিকে দায় স্বীকার প্রশ্নে নিশ্চুপ আওয়ামী লীগ। 5 আগস্টের পর সরকারের মধ্যে ইতিবাচক রাজনৈতিক চর্চার ঘাটতি কিন্তু দৃশ্যমান। বিশেষ করে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি কিন্তু নতুন করে স্ট্রাইক ব্রেক করছে। যেটি মনে করি যে বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। ঐতিহাসিক অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজনৈতিক, কূটনৈতিক ও কৌশলগত পরাজয় ভারত মেনে নিতে পারেনি বলেও পর্যবেক্ষণ টিআইবির। ভারত তাদের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক, ডিপ্লোম্যাটিক এবং স্ট্র্যাটেজিক পরাজয়ে স্বীকার নিতে পারছে না। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। লালমনিরহাটে গুড়িয়ে দেওয়া হলো সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীর ছেলের নির্মাণাধীন পার্ক। উদ্ধার করা হলো 3 একর জমি। সকালে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রেলওয়ে স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান চালায় রেলওয়ে বিভাগ। এ সময় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামানের ছেলে রাকিবুজ্জামানের নির্মাণাধীন পার্ক উচ্ছেদ করা হয়। কৃষি আবাদের কথা বলে রেলওয়ের 3 একর জমি লিজ নেন রাকিবুজ্জামান। তবে শর্ত ভঙ্গ করায় লিজ বাতিল করে উচ্ছেদ অভিযান চালানো হয় বলে জানায় রেলওয়ে বিভাগ। অবশেষে ইতি টানলেন ইমরুল কায়েস। লঙ্গার ভার্সনকে বিদায় জানিয়ে আরও কিছুদিন চালিয়ে যেতে চান সাদা বলের ক্রিকেটে। 17 বছরের ক্যারিয়ারে সাকিবকে সেরা অধিনায়ক, তামিম সেরা ওপেনার আর হাতুরু সিংহকে আখ্যায়িত করেছেন সেরা কোচ হিসেবে। ফার্স্ট ক্লাস ক্রিকেটে 138 ম্যাচ খেলা ইমরুলকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বিসিবি। দেশের ক্রিকেটে বিদায় নেয়ার রীতি নেই বললেই চলে, সেখানে ব্যতিক্রম ইমরুল কায়েস। ক্যারিয়ারে চড়াই উতরাই থাকলেও দেশের ক্রিকেটে ইমরুলের অবদান অস্বীকারের সুযোগ নেই। 16 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে টাইগার ক্রিকেটের যেমন গুরুত্বপূর্ণ অংশ ছিলেন, তেমনি দেখেছেনও খুব কাছ থেকে। সেই দেখার চোখে শেষ বেলায় স্মৃতিচারণ ইমরুলের। ওভারঅল আপনি যদি আমাকে বলেন যে ভালো ক্যাপ্টেন বাংলাদেশের হয়ে কে করেছে, আমি বলবো সাকিব আল হাসান। চান্দিকা হাতুরু সিং, আমি আবারও বলছি যে এটা অবশ্যই ও অনেকের কাছে প্রশ্নবিদ্ধ কোচ বা বাট অ্যাজ এ টেকনিক্যাল কোচ হিসাবে অনেক ভালো কোচ ছিলেন। ফার্স্ট ক্লাসে 138 ম্যাচ, প্রায় 8000 রান আর 20 সেঞ্চুরি। লম্বা জার্নির ক্লান্তিটা নিজেই বুঝতে পারলেন। লঙ্গার ফরম্যাটে বিদায় জানিয়ে ইমরুল নিজের শেষটায় শতভাগ দিতে চান হোয়াইট বল ক্রিকেটে। আর 22 গজের পথচলা থামলে কোচ হিসেবে নতুনভাবে টাইগার ক্রিকেটে ভূমিকা রাখার লক্ষ্য। আমি চাই যে আমি ক্রিকেট ছাড়ার পরে যেন ক্রিকেটের সাথে থাকতে এবং আরও বেটার ক্রিকেট নলেজ নিয়ে কাজ করতে। ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় বাংলাদেশের হয়ে কাজ করা, আমি নিজেকে অনেক সৌভাগ্য মনে করব। ইমরুল কায়েসকে সংবর্ধনা দিয়েছেন সতীর্থরাও। ওই হোম অফ ক্রিকেটে বাহাতি ওপেনারকে ঘোরানো হয় কাঁধে চাপিয়ে। অনাড়ম্বর সংবর্ধনায় বিসিবিও কৃতজ্ঞতা জানালো এই ক্রিকেটারকে। অজস্র আক্ষেপ থাকলেও নিজেকে ভাগ্যবান তো ভাবতেই পারেন ইমরুল কায়েস। দেশের ক্রিকেটের যে অবস্থা, তাতে মাঠ থেকে সতীর্থদের ভালোবাসায় বিদায় নেয়ার সৌভাগ্যই বা কজনের হয়। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নিজেদের গড়া ট্রাইব্যুনালের কাঠগড়ায় সাবেক 13 মন্ত্রী আমলা পাঠানো হলো কারাগারে। শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ। এবং 44তম বিসিএস এর মৌখিক পরীক্ষা বাতিল, নতুন করে মূল্যায়ন হবে 45তম লিখিত। 46-এর প্রিলিতে উত্তীর্ণের দ্বিগুণ প্রার্থী সুযোগ পাবেন লিখিত পরীক্ষার। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়ের।